মঞ্জিল আলোকিত করে রাখে 5 জন চোখের মণি, 2 জন রাজপুত্র আর 3 জন রাজকন্যা। তবে 5 জনের মধ্যে পরিবারের সবচেয়ে আদরের সন্তান হলো দেব। সে পরিবারের সবচাইতে ছোট। ছোট হওয়ার সুবাদে প্রত্যেকের আদরের বেশি ভাগ বসায়। এই যেমন বাড়ির বড় কর্তা মিস্টার আইম সাহেব নিজের 2 ছেলে মেয়ে চাইতে দেখে বেশি আদর করেন। তার মতে তে নাকি ওনার মায়ের চেহারা পেয়েছে, ওকে দেখলেই মামা অনুভূতি হয়, তাই ভালোবাসা আদর স্নেহ তুলনামূলক বেশি প্রকাশ পায়। তে জন্ম থেকে বাবা মায়ের চেয়ে বেশি বড় চাচার কাছে থেকেছে। তবে ছোটতে শুরু থেকেই ছিল তার জাঙ্কুক ভাইয়ের বিশাল বড় ভক্ত। জাঙ্কুক ভাই ছাড়া সে যেন কিছু বোঝে না, বড় ভাই কিনা এই জন্য সবসময় জাঙ্কুকের পেছনে ঘুরঘুর করত। হাতে পুতুল নিয়ে ছুটে যেত জাঙ্কুকের কাছে খেলতে। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত জাঙ্কুকের ঘরে। মাঝে মাঝে বায়না ধরত জাঙ্কুক ভাইয়ের সাথে ঘুমানোর, গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করত জাঙ্কুক ভাইয়ের সাথে ঘুমাবে বলে। এভাবে যেন ধীরে ধীরে তে পরিণত হচ্ছিল জাঙ্কুকের অভ্যেসে। শুরুর দিকে সম্পর্কটা একদম স্বাভাবিক ছিল, আর 5 জন কাজিনদের মতোই সম্পর্ক ছিল নরমাল। তবে সর্বনাশের সূত্রপাত হয় সেই দিন যেদিন তে প্রথম শাড়ি পরে আর দৌড়ে জাঙ্কুকের রুমে যায় জাঙ্কুকে জিজ্ঞেস করতে, ভাই আমাকে কেমন লাগছে? জাঙ্কুক নিজের শার্টে প্রথম লাগাতে কি এক পলক দেখেছিল, ব্যাস ওই তাকানোই ছিল জাঙ্কুকের সর্ববড় সর্বনাশ। থরথর করে কাঁপছিল যেন জাঙ্কুকের গোটা শরীর। এই অনুভূতি থেকে পালাতে সেদিন প্রথম নজর লুকিয়েছিল জাঙ্কুক। খুব বাজে লাগছে, একদম পচা, আর কোনোদিন শাড়ি পরবি না। ব্যাস ছোট্ট মনের মন ভাঙতে এইটুকুই যথেষ্ট ছিল। জাঙ্কুকের থেকে নেগেটিভ মন্তব্য পেয়ে তের সে কি কান্না। শেষমেশ জাঙ্কুকে আবার তেকে ঘুরতে নিয়ে গিয়ে তার কান্না থামায়। সময় পেরিয়ে ধীরে ধীরে সবাই বড় হতে লাগলো। সেই সাথে গাঢ় হলো 2 জন মানুষের মনের অনুভূতি। তে জাঙ্কুকের প্রতি আরো বেশি টান অনুভব করতে লাগলো। শুরুটা ভাই বোন হিসেবে হলেও এখন সিচুয়েশন বদলে গিয়েছে। তের জাঙ্কুকে ভীষণ ভালো লাগে। জাঙ্কুকের সান্নিধ্যে তের সবচেয়ে বেশি পছন্দের। জাঙ্কুক আশেপাশে থাকলে তে অদ্ভুত শান্তি অনুভব করে। জাঙ্কুকের কথা বলার স্টাইল, হাঁটা চলা, খাবার খাওয়া, এমনকি পানি খাওয়ার স্টাইলও তেকে যেন মুগ্ধ করে। তে ভালোভাবে বুঝতে পারছে তার ভালো লাগা দিন দিন ভালোবাসায় পরিণত হচ্ছে, কিন্তু জাঙ্কুক ভাইয়ের মনে কি আছে এটাই সে বুঝতে পারছে না। এই অক্ষমতায় তের মনে বড় প্রশ্ন তৈরি করছে। 5 তলা বিশিষ্ট বিল্ডিং এর 5ম তলার ক্যান্টিনে বসে এই সব হাবিজাবি ভাবছিল তে। এক গাড়ি হাত রেখে অন্য হাতে বার্গার। তেকে খাওয়া বাদ দিয়ে আপন মনে ভাবতে দেখে হালকা ধাক্কা দিল আয়ু। বার্গারের একটা বাইট চিবোতেই বলে, খাওয়াটা বাদ দিয়ে কি ভাবছিস রে? তে তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলো। সামনে তাকাতেই দেখে 6 জোড়া শকুনের চোখ তের দিকেই তাকিয়ে আছে। পিরিয়ডে তে, আয়ু, ইয়নো আর জেনি ক্যান্টিনে বসে আছে, কিছু খেতেই এসছে। তে, ইয়নো আর জেনি বর্তমানে 10ম শ্রেণীতে পড়ে, আর আয়ু এবার ইন্টারের পরীক্ষা দেবে। জাঙ্কুক আর জেমিন এইবার মাস্টার্সে ভর্তি হয়েছে। তেদের স্কুল আর আয়ুর কলেজ একসাথে। মাঝখানে বড় একটা মাঠ, মাঠের এক পাশে হাই স্কুল, অপর পাশে কলেজ, আর এই মেন রোডের অপোজিটে জাঙ্কুক আর জেমিনের ভার্সিটি। তে সবার নজর উপেক্ষা করে নড়ে চড়ে বসলো। হাতের বার্গারটার দিকে একটা আমার বসিয়ে অরুচি নিয়ে চিবোতে পারে। আজকাল কেমন জানি কিছু ভালো লাগে না, অদ্ভুত কিছু অনুভূতি হয়। কি? কেন? কি হয়েছে? তে মুখ খুললো কিছু বলতে, কিন্তু পর করে আবার থেমে গেল। মাথায় হাজারো চিন্তা জেগে বসলো। না, এই নতুন অনুভূতি সবার সামনে প্রকাশ করা ঠিক হবে না। এইসবের মাঝে আগমন হলো লিজার। এই সেই সোজা ধপ করে তের পাশে চেয়ারে বসে পড়লো। 2 হাত দলতে দলতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, জাঙ্কুক ভাইকে এক নজর দেখে আসলাম। উফ, কালো শার্টে যা লাগছে না, কাজেই চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই লোকটা আমাকে হার্ট অ্যাটাক করেই মেরে ছাড়বে। আচমকা লিজার মুখে জাঙ্কুকের এই ধরনের কথা শুনে বুকের ভেতরটা ধক করে উঠলো। তের মুখটা কেমন জানি মুচড়ে উঠলো। মুহূর্তেই চোখের কোটরে এক সমুদ্র নোনা পানি জমে গেল। শুধু পলকে ফেলার অপেক্ষা মাত্র। আজ জাঙ্কুক ভাইকে প্রপোজ করেই ছাড়বো। তোমরা দেখে নিও, আর দেরি করতে পারবো না বাবা, পরে যদি বেশি দেরি হয়ে যায়।
তুমি প্রপোজ করলে ভাইয়া মেনে নেবে কেন? না মেনে যাবে কোথায়? আমি কি অসুন্দর নাকি? না অসুন্দর না, তবে মেবি ভাইয়া টেস্টের সাথেও যাবে না। না মানে আমাদের পরিবারে আবার আত্মীয়র মধ্যে বিয়ের সম্পর্ক নিষেধ, শুধু শুধু ঝামেলা হবে। হ্যাঁ, এত নিষেধাজ্ঞা দেখে লাভ নেই। প্রেম ভালোবাসা হিসেব কষে হয় নাকি? ব্যাস হয়ে যায়। আমারও হয়ে গেছে, জাঙ্কুক ভাইয়েরও হয়ে যাবে। ব্যাস, কেউ সেখানে বসে থাকতে পারে না। চোখ থেকে কান্না আসছে। মুখে জন্ম নেওয়া নতুন অনুভূতিগুলো একে একে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই কষ্ট সহ্য করার মতো নয়। এই তাড়াহুড়ো করে ব্যাগটা হাতে নিয়ে সোজা বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। পেছন থেকে আয়ু জিনি ডেকে উঠল, কিন্তু কারো ডাকে সাড়া দেয় না। ছুটির পর সবাই মিলে গেটের কাছে এসে দাঁড়িয়েছে। তখন ক্যান্টিন থেকে যে বের হয়েছে, তারপর কারোর সাথে দেখা হয়নি। ইয়নো জেনি মিলে পুরো ক্লাস খুঁজে পেকে পায়নি। এখন ছুটি হয়ে গেছে, ওকে না পেলে সবাই বাড়ি ফিরবে কিভাবে? এইসবের মাঝে উপস্থিত হয় জাঙ্কুক আর জিমিন। জাঙ্কুক এসে দেখে সেখানে কেউ উপস্থিত নেই। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, তে কোথায়? ও ক্লাস থেকে বের হয়নি এখনো? ইয়নো আর আয়ু একে অপরে মুখ চাচাই করে। এদের তো ভয়তেই শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া, ও পিরিয়ডে আমরা সবাই ক্যান্টিনে বসে খাচ্ছিলাম, তখন এই ক্যান্টিন থেকে বেরিয়েছে, কিন্তু ক্লাসে যায়নি। আমরা ওকে অনেক খুঁজে পাচ্ছি না, ফোনটাও বন্ধ ওর। খুঁজে পাচ্ছি না, এই একটা বাক্যই জাঙ্কুকের কানে বজ্রপাতের ন্যায় শোনালো। মুখটা আচমকা মুচড়ে উঠল, হৃৎপিণ্ডে গতিও বাড়ল। অজানা ভয় জাঙ্কুকের মনকে গ্রাস করে নিল। ছটফট করে উঠল হৃদয়। পাশ থেকে জিমিন ধমকে উঠল দুই ভাই বোনকে, তাদের একটা কি পাওয়া যাচ্ছে না, সেটা ছুটির পর এসে বলছিস? আগে কেন জানিসনি? পুরো ক্যাম্পাস খুঁজেছিস? ইয়নো আয়ু মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জিমিনের মন তবুও মানল না। সে জাঙ্কুকে উদ্দেশ্য করে বলে, ভাই চল তো, সব জায়গা চারিদিকে আরেকবার খুঁজে দেখি। আমার মনে হয় ও ক্যাম্পাসের ভেতরেই আছে। ছুটির আগে বাইরে বেরোতে দেওয়া অসম্ভব। জিমিনের কথা জাঙ্কুকের কানে গেল কি গেল না তা জানা নেই। জাঙ্কুক আপন মনে উদ্ভ্রান্তের মতো দৌড় লাগালো স্কুলের মাঠের দিকে। বাকি তিন ভাই বোনও এই দিকে ছড়িয়ে পড়ল। জাঙ্কুক পাগলের মতো পুরো বিল্ডিং খুঁজলো, মাঠ পেরিয়ে আয়ুর কলেজ বিল্ডিংও খুঁজলো, কিন্তু কোথাও নেই। উদ্ভ্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে জাঙ্কুকের নজর আটকে গেল কলেজের পেছনের দিকে পুরোনো বাগানে। সারি সারি মেহগিনি গাছ, গোড়ায় উল্টো মুখে বসে আছে কেউ। পেছন থেকে শুধুমাত্র কোমর সমান লম্বা চুলগুলোই দেখা যাচ্ছে। জাঙ্কুকে চিনতে পেরে মাত্র বেগ পেতে হলো না। অত্যাধিক আগে ফুঁসে উঠল জাঙ্কুক। আচ্ছা, বেশ জোরে সোরে ধমক দেবে দেখে সেইভাবেই এগুলো টের কাছে, কিন্তু আচমকা কান্নার শব্দে পা থেমে গেল। মেয়েটা দুই হাতে মুখ দিয়ে নিদারুণ কেঁদে যাচ্ছে। কান্নার সুর এতটাই বেদনাদায়ক যে জাঙ্কুকের পা জোড়া টলে উঠল, বুকের পাঁজর ভেঙে আসলো। জাঙ্কুক দুর্বলের ন্যায় তীর পাশে গিয়ে বসল। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে কান্না থামিয়ে দেয়। পাশে না ফিরেও বেশ বুঝতে পারছে এটা কে হতে পারে, তাই না তাকিয়ে মুখ ঘুরিয়ে রইল। জাঙ্কুক নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দেয় তীর দিকে। কি হয়েছে? এইভাবে বসে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? একবার নামটা বল, জাস্ট পুঁতে রেখে দেবো। জবাব দিল না, পানির বোতলও নিল না, কিন্তু হুট করে একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো। হঠাৎ করে ঘুরে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে। তীর মাথা গিয়ে ঠেকলো জাঙ্কুকের বুকে। আচমকাই তীর ছোঁয়ায় জাঙ্কুকের হৃদস্পন্দন অতি বেড়ে গেল। বুক কাঁপতে শুরু করলো। বুকের ভেতরে খুব কষ্টে দমিয়ে রাখলো অনুভূতিগুলো। তীর কাঁদছে, আবারও কাঁদছে। কেঁদে কেটে জাঙ্কুকের বুকের পাশের শার্টটা ভিজিয়ে ফেলেছে। আমার শিবার বাইরে একটা কথা বলতে চাই। জাঙ্কুক ভাই, আপনি কি রাগ করবেন? কি কথা? আগে বলো, কি রাগ করবেন না? আমার থেকে দূরত্ব বাড়াবেন না, কথা দিন। জাঙ্কুকের মনে অজানা ভয় জেগে বসলো। এই কি অদ্ভুত রকমের কথাবার্তা! এর থেকে দূরত্ব বাড়াতেই বা যাবে কেন জাঙ্কুক? এটা তো সে ভাবতেও পারে না। পরিবারের কথা ভেবে অতি কষ্টে নিজের অনুভূতিগুলোকে ছেলেটা লুকিয়ে রাখে, কিন্তু তাই বলে দূরে চলে যাবে কিভাবে? ও কি দম আটকে মরে যাবে না? মনের মধ্যে হাজারো দ্বন্দ্ব নিয়ে তেল মাথায় হাত রাখলো জাঙ্কুক। আশ্বাস দিয়ে বলে,
রাগও করবো না, দূরেও যাবো না। এবার পেটের ভেতর যা আছে সব উগড়ে দে তো। তুই থামলো, সময় নিয়ে জাঙ্কুকের বুক থেকে মাথা তুললো। জাঙ্কুকের মুখোমুখি হয়ে বসে চোখে চোখ রাখলো। মনে শত শত সংকোচ নিয়ে মিনমিন স্বরে বলে, যদি বলি আমি আপনাকে ভালোবাসি তাহলে কি আমার পাপ হবে জাঙ্কুক ভাই? বোকার মতো প্রশ্নটা করে আশা ভরা নয়নে তাকালো তে। জাঙ্কুক তের দিকেই তাকিয়েছিল। দুজনে বিদায় চোখাচোখি হওয়ার এক পর্যায়ে জাঙ্কুক মুখ ঘুরিয়ে নিল। তে অগোচরে ঠোঁট কামড়ে হাসলো। সেই হাসির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এরপর আবারও ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকালো। পাপ তো হবেই, শুধু পাপ নয়, মহাপাপ হবে। কেন? এই কেন জবাব দিল না জাঙ্কুক। তের প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো। তের একটা হাত আলতো করে ধরে তারপর বলে, বাড়ি চল। তে কিছু বলতে চাইলো, কিন্তু পরক্ষণে মুখটা বন্ধ করে নিল। এক আকাশ সমান মন খারাপ নিয়ে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে জাঙ্কুকের সাথে পা মেলালো। বুকের ভেতর দিকে দিকে করে চলছে তের। জাঙ্কুকের মন পড়তে আবার ব্যর্থ হওয়ায় বুকের জ্বালা বেড়ে গেছে। নিজের আকাশ কুসুম ভাবনা নিয়ে চলতে থাকে তে। যদি একবার পাশে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত একজন পাগল প্রেমিকের মুগ্ধ চাহনি। উল্টো পাল্টা চিন্তার দরুন হারিয়ে ফেলল সেই চাহনির দেখার সুযোগ। বাড়ি ফেরার পর থেকেই তের মন ভালো নেই। কোনো এক অজানা কারণে মন খচখচ করছে। ভারাক্রান্ত মন নিয়ে পুরো বাড়ি চক্কর কাটলো, কিন্তু কিছুই ভালো লাগছে না। এরপর সে টিভি চালিয়ে বসে। এমনিতেই তের মন ভালো নেই, তার উপর জাঙ্কুক এতদিন ধরে তাকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। তার উপর আজকে তে নিজে থেকে ভালোবাসার কথা প্রকাশ করার পরেও জাঙ্কুক নির্বিকার, তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সরাসরি হ্যাঁ বলেনি, নাও জানায়নি। এই দোটানার মাঝে আরেক জঞ্জাল হলো লিজা। সর্বক্ষণ জাঙ্কুকের সাথে চুইংগামের মতো চিপকে থাকে। কাঁঠালের আঠার চেয়ে ভয়ানক এই মেয়ে। এই কারণে তার একদম পছন্দ নয়। শুধু লিজা কেন, জাঙ্কুকের আশেপাশে ঘোরাঘুরি করা কোনো মেয়েকে তে পছন্দ করে না। কিন্তু অপছন্দ করেই নাকি আত্মীয়তার খাতিরে মুখে জোর করে হাসি ফোটালো তে। অনিচ্ছা নিয়ে প্রশ্ন করে, আপনি এখানে কেন এসেছেন আপু? মানে কখন এসেছেন? লিজা এবার তের পাশে ধপ করে বসে পড়ল। কথা বলার সুযোগ পেল যেন। মাত্রই এসেছি, শোনো না তে, জাঙ্কুক ভাই কোথায়? লিজার মুখে জাঙ্কুকের নাম শুনে মুখটা তেতো হয়ে উঠল তে। বিরক্তি আরো এক ধাপ বেড়ে গেল। প্রচন্ড অনীহা নিয়ে তে কর্কশ গলায় বলে, জানি না। জানো না মানে? বাসায় নেই? না। কোথায় গেছে? তে মনে মনে সঙ্গে সঙ্গে চিৎকার করে পড়ে উঠল, জাহানামে গেছে। যাবি তুই? আই তোকেও পাঠিয়ে দিই। কিন্তু মুখে সেগুলো প্রকাশ করলো না, বরং ছোট্ট করে জবাব দিল, জানি না। তের এমন গাছালা জবাব শুনে বিরক্ত হলো লিসা। ঠিক সেই সময় বসার ঘরে আগমন ঘটল মিসেস দিনের। তিনি বাচ্চাদের জন্য সুন্দর নাস্তা বানিয়েছিলেন, গরম গরম বড়া ভাজা। টেবিলে রাখতে রাখতেই বলে, তোর জাঙ্কুক ভাই বিকেলে ফুটবল নিয়ে বেরিয়েছে লিজা। মিসেস জিনকে দেখে হুড়মুড়িয়ে উঠে গেল লিজা। ঝড়ের গতিতে পিছন দিক থেকে জড়িয়ে ধরল তাকে। জিন হাসলেন, আদুরে কণ্ঠে বলে, এসেই ভাইয়ের খোঁজ করা কেন? একটু দরকার ছিল ফুপি। তাহলে বস, সঙ্গে হয়ে এলো বলে জাঙ্কুক যে কোনো সময় চলে আসবে। ঠোঁট চুরি হাসলো লিজা। হেসে জিনের দিকে একটা টিফিন বক্স এগিয়ে দিল। খুশিতে গদগদ হয়ে পড়ে, আম্মা পাঠিয়েছে তোমার জন্য। বক্সটা হাতে নিয়ে মিসেস জিন লিজার কপালে চুমু খেয়ে নাস্তার জন্য রান্নাঘরে চলে গেল। তের তো মনোযোগ টিভি থেকে বহু আগে সরে গেছে। ওর সিআইডির মতো দুটো চোখ যেন লিজাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে আর জিনের হালচাল দেখছে। মিসেস জিন চলে যেতে লিজা আবারও এসে বসলো তের পাশে। একটু সাহায্য করবে তে? তের মনোযোগ টিভির দিকে ছিল না, তাও টিভির দিকে তাকিয়ে আছে। এমন একটা ভাব যেন টিভি দেখতে এখন না পেলে তে মরেই যাবে। মেয়েটাই টিভির দিকে তাকিয়ে লিজাকে প্রশ্ন করে, কি চাই আপু? বললাম তো সাহায্য চাই। আমি একটা ছোট, আমি আপনাকে কিভাবে সাহায্য করবো? তুমি পারবে করতে। আচ্ছা বলুন কি চাই, কি সাহায্য করব? আশেপাশে একবার সতর্ক নজর বুলিয়ে নেয় লিজা। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে ফিসফিস কণ্ঠে দেখে বলে, এটা জাঙ্কুক ভাইকে দেবে কেমন? কি এটা? সেটা তোমার না জানলেও চলবে, শুধু এটা দিয়ে বলবে লিজা আপু দিয়েছে। তবে খবরদার তুমি কিন্তু এটা ভুলেও খুলবে না।
এসব তোমার মতো বাচ্চাদের পড়া নিষেধ। তে ইচ্ছে করলো এর বিরোধিতা করতে, কিন্তু মন সাইছিল না। এই কাগজে কি আছে সেটা পড়ার জন্য মনটা আঁকুপাকু করে উঠলো। তাই শুধুমাত্র নিজে পড়ার উদ্দেশ্যে রাজি হয়ে গেল তে। লিজা সেখানে ঘন্টাখানেক সময় ছিল, কিন্তু তখনও জাঙ্কুক বাড়ি না আসায় শেষমেশ অধৈর্য হয়ে ফিরে গেল। তের হাতের মুঠোয় তখনও সেই কাগজটা। সুযোগ পেয়েই দৌড়ে চলে গেল নিজের ঘরে। দরজা আটকে কাগজের ভাঁজ খুলে মেলে ধরলো। সঙ্গে সঙ্গে অশ্রুকণার আগমনে চোখ দুটো ঝাপসা হয়ে গেল তের। লিজা এই কাগজে গোটা গোটা শব্দে প্রেম নিবেদন করেছে। বড় বড় করে লেখা রয়েছে, আই লাভ ইউ জাঙ্কুক ভাই। এই লাইনটা তের মনে ব্যথার পাহাড় জাগিয়ে তুললো যেন। তে হাঁসফাঁস করে উঠল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, হৃৎপিণ্ড টিপ টিপ করছে। এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে সোজা বাথরুমে চলে গেল তে। বাথটবে ডুবে রইল প্রায় ঘন্টাখানেকের মতো। শরীর তখন পুরোপুরি ঠান্ডা হয়ে কাঁপুনি ধরে গেল। ততক্ষণ ওই পানিতেই ভিজে রইল। তারপর ক্লান্ত দেহটাকে টেনে টুনে বিছানায় আশ্রয় ফেললো অনীহা নিয়ে। রাত 8টা প্রায়। জাঙ্কুক বাড়ি ফিরেছে। বিকেলে ফুটবল খেলতে বের হলেও খেলা শেষে কোথাও একটা গিয়েছিল, এই জন্য ফিরতে এত রাত হয়ে গেছে। এসে বাড়ির সবাইকে ডাইনিং হলে দেখলেও তেকে দেখতে পায়নি। জাঙ্কুকের প্রশ্নগুলোর মাঝে মিস্টার আলিম সাহেব জিজ্ঞেস করে, তে মামুনি কোথায়? ও কেন নামেনি? মিসেস ইয়ঞ্জন জবাব দিতে পারে না। কাজের চাপে মেয়েকে ডাকতেই ভুলে গেছে। তৎক্ষণাৎ আয়ু উঠে দাঁড়ালো। সবাইকে আশ্বাস দিয়ে বলে, আমি ডেকে আনছি ওকে। এই বলেই আয়ু ওপরে চলেছে। বাড়ির গিন্নিরা খাবার পরিবেশনে ব্যস্ত। মিনিটের মাথায় আয়ু দৌড়ে নিচে নেমে এলো। দৌড়ের গতি দেখে মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে। আয়ুর সিঁড়ি দিয়ে নামতে নামতেই চিৎকার করে, বড় চাচ্চু, ছোট মা, তের গায়ে খুব জ্বর, ও কোনো কথাও বলছে না। আচমকা আয়ুর কথাগুলো বিস্ফোরণ হলো পুরো ঘর জুড়ে। জাঙ্কুক চমকে পিছন ফিরে তাকালো। বুকটা হঠাৎ করে মুচড়ে উঠল। চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়লো। অন্য কেউ ওঠার আগে জাঙ্কুক দৌড়ে চলে গেল তের ঘরে। পেছন পেছন বাকিরাও গেল।